এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারে রাইট ফর্ম ভার্ব খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা আমাদের সঠিকভাবে প্র্যাকটিস করতে পারলে এই টপিকটা অনেক ইজি হবে। তো এখানে আমি 4টা রুল লিখে রাখছি, যদিও আমাদের অনেকগুলা রুল লাগবে। তো আমরা রুলগুলো শিখব প্র্যাকটিসের মাধ্যমে। অনেকে রুল মুখস্থ করেন কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্র্যাকটিস করা, যখন যে রুলটা আসবে ওইটা তুমি শিখে নেওয়া। তো আমি যেটা প্র্যাকটিস করে এখানে দেখাবো কুমিল্লা বোর্ডের 2016-এর ইম্পর্ট্যান্ট একটা, যেটা অনেক সময় রিপিট করতে পারে এবং আমাদের কীভাবে প্র্যাকটিস করতে হবে। অনেকে আমরা বলে প্রচুর প্র্যাকটিস করি। তো ফার্স্ট আমরা যেটা করব, আমাদের যে প্যাসেজ বা যে অংশটুকু দেওয়া থাকবে ওইটা আমরা আগে দেখব কোন টেন্সে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট। যে প্রথম যে জিনিসটা আমাদের কাজ করতে হবে আইডেন্টিফাই দ্য টেন্স। কারণ আমি যদি জানি আমার ওই কনটেক্সটটা বা প্যাসেজটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে ওইখানে আমাদের মেজরিটি বা বেশিরভাগ বারগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিটেই হবে। তখন বার্বের সাথে আমাদের কী করতে হবে, এস বা ইএসের ব্যবহার আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট। যদি দেখি আমাদের ওই প্যাসেজটা পাস্ট টেন্সে আছে, তাহলে বার্বের সাথে এস বা ইএসের ব্যবহার আসবে না, যেহেতু এগুলো প্রেজেন্ট টেন্সে ইউজ হয়। তো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা কীভাবে বুঝবো এটা কোন টেন্সে আছে। তো এইটা বোঝার জন্য আমরা দেখতে পারবো আমাদের যে প্যাসেজটা দেওয়া হয় সেটা কোন টেন্সে, এখানে ভার্বগুলো দেওয়া আছে কিনা, কোথাও কোনো ভার্ব আছে না। আমরা একটু দেখি প্যারেন্টস। ওকে, সো এখন পর্যন্ত আমরা কিন্তু ব্র্যাকেটের বাইরে কোনো ভার্ব পাইলাম না। ওকে, ব্রিং আপ, সো রিমেইন, রাইট। সো ব্র্যাকেটের ভিতরে সবসময় মূল ফর্মেই দেওয়া থাকে। ওকে, সো এখানে আসলে মাঝে মাঝে দেখা যায় যদি উপরের এটার দিকে দেখানো যায়, লুক। সো এখানে সহজে যেমন এই যে আস্কড, ক্লিয়ারলি বোঝা গেছিলো এটা কিন্তু পাস্ট টেন্সে। দেন হচ্ছে এখানে যদি আমরা আরেকটু দেখি কুড, পাস্ট টেন্সে, অথবা ডিডন। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা এরকম কিছু পাইলাম না, বা এটার ক্ষেত্রে ইজ। ওকে, সো আমরা যদি আরও দেখি এইরকম যেগুলোতে আমরা বুঝতে পারছিলাম মানে কোন টেন্সে আছে, বাট এটার ক্ষেত্রে তখন আমরা দেখব এটা আসলে আগের কোনো ঘটে যাওয়া কোনো টাইম ফ্রেজ আসেনি। এখানে কোনো টাইম ফ্রেজ ইয়ার আসেনি বা এগো, এগুলো যদি না থাকে তাহলে এটা আমরা বুঝে নিব প্রেজেন্ট ইনডেফিনিটে। আর যারা একটু বেশি প্র্যাকটিস করে তারা সেটা কিন্তু কী নিয়ে বিষয় এইটা দেখেই বোঝা যাবে। যদি কোনো প্রবলেম, কোনো কিছুর ইম্পর্টেন্স, কোনো কিছুর ভ্যালু, এগুলো নিয়ে কিছু থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা দেখি, তো এইটার যেহেতু কোনো টাইম ফ্রেজ নাই বা কিছু নাই, এটা আমাদের সাধারণত কী হবে, প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স মিনস প্রেজেন্ট ইনডেফিনিট, কারণ কোনো কিছু নিয়ে যখন বর্ণনা করা হয় এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই হয়। ওকে, প্যারেন্টস। তো এখানে প্রথমেই আমরা দেখতে পারলাম ব্র্যাকেটের মধ্যে আমাদের ভি বলতে এটা হচ্ছে আমাদের টু বি ভার্ব। যেহেতু এটা আমাদের কি আছে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে এম ইজ আর, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে প্যারেন্টস। এটা হচ্ছে প্লুরাল নাউন, তাহলে প্রথমটার আনসার হচ্ছে আমাদের আর। প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস। এখানে আর কেন, কারণ আমাদেরকে ফিক্সড করেই দেওয়া হয়েছে একটা টু বি ভার্ব বসবে, আর যেহেতু এটা প্রেজেন্টে আছে, সো প্যারেন্টস প্লুরাল নাউন, এই জন্য আমরা আর বসাবো। সো হোয়েন এ চাইল্ড ড্যাশ, এখানে স্টুডেন্টরা ভুল করবে, অনেক স্টুডেন্টরা ভুল করবে। এখানে বিয়ার শব্দটা দেখার পরে অনেকে ভাবতে পারেন এই বিয়ার মানে কি বাল্যক, অথবা অনেকে ভাবতে পারেন বহন করা। তো যেটা প্রথম হচ্ছে কি এইটা বাল্যকর কোনো প্রশ্নই নাই, সুযোগই নেই, কারণ আমরা যেটা সলভ করতেছি এটি হলো এটা রাইট ফর্ম ভার্ব। তাহলে ব্র্যাকেটে যাই দেওয়া হবে এগুলো আমাদের ভার্বই দেওয়া হবে। তাহলে ভার্ব হিসেবে বিয়ারের দুইটা মিনিং, একটা হচ্ছে সহ্য করা বা বহন করা, আর একটা হচ্ছে জন্ম দেওয়া। তো এখানে যেহেতু এ চাইল্ড আসছে, সো তোমাকে বুঝে নিতে হবে এটা আসলে জন্ম দেওয়া অর্থে আসছে। এবং যেটা আমি আগেই বলছিলাম যে রাইট ফর্ম ভার্ব অনেকে মার্ক পান না অ্যাক্টিভ প্যাসিভ ক্লিয়ার না করার জন্য। তো এই সেন্টেন্সটা হচ্ছে হোয়েন এ চাইল্ড, বিয়ার মানে জন্ম দেওয়া না। সো একটা চাইল্ড তার নিজের জন্ম হয় না, এটা প্যাসিভ, সন্তানকে কিন্তু জন্ম দেওয়া হয়। তাহলে যেহেতু প্যাসিভ, সেন্টেন্সটা যদি আমাদের প্যাসিভ হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে কী লাগবে আমাদের টু বি ভার্ব। প্যাসিভের জন্য যে দুইটা জিনিস অবশ্যই লাগবে, টু বি ভার্ব অ্যান্ড তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই টু বি ভার্বটা আমরা এক্সট্রা নিয়ে আসবো প্রয়োজন অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী। যেহেতু এখানে এ চাইল্ড সিঙ্গুলার, এই জন্য আমরা টু বি ভার্ব বসাবো ইজ। আর আমরা জেনে নেই বিয়ার হচ্ছে মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, বোর হচ্ছে পাস্ট, অ্যান্ড বোর্ন জন্ম দেওয়া অর্থে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই জন্য আমরা বলি হি ওয়াজ ব্রন, আই ওয়াজ ব্রন, রাইট। হোয়েন এ চাইল্ড ইজ বর্ন, ওকে, যখন একটা সন্তানের জন্ম হয়, এটা কমপ্লেক্স সেন্টেন্স।
দেয়ার বলতে কিন্তু ওই প্যারেন্টস বোঝাচ্ছে। জয়েস প্লুরাল নাউন, তো সাধারণত সাবজেক্টের সাথে বা নাউনের সাথে এস বা ইয়েস থাকলে এটা প্লুরাল নাউন হয়। দেয়ার জয়েস নো বাউন্ডস, একটা ইডিয়ম, একটা ফ্রেজ। নো বাউন্ডস বোঝায় সীমাহীন। ধরে নাও তুমি বললা, ঠিক আছে না, হিজ কাইন্ডনেস ইজ নো বাউন্ড, অথবা হিজ কাইন্ডনেস নোজ নো বাউন্ডস, মানে তার অসীম দয়া। তাহলে নো বাউন্ডস একটা ফ্রেজ, ইডিয়ম, যেটার অর্থ মানে কি অসীম, সীমাহীন। সাবজেক্ট যখন আমাদের প্লুরাল হবে প্রেজেন্ট টেন্সে, তো সাধারণত ভার্ব আমাদের সাধারণত ব্র্যাকেটে যেটা থাকবে এইটাই হবে, যদি নেগেটিভ করা না লাগে, কারণ সেন্টেন্সটা অলরেডি নেগেটিভ আছে, সো এটা আমাদের করা লাগবে না। সো দ্যাট জয়েস, তো এটার সাথে এসও লাগবে না, আইএনজিও লাগবে না। কেন? কারণ সাবজেক্টের পরেরটা হবে আমাদের মূল ফর্ম ভার্বের। দ্যাট জয়েস নো বাউন্ডস। তো আবার সেম জিনিসটা এইখানে যেভাবে আমাদের নাউনটাও প্লুরাল, এখানে দ্যাটা হচ্ছে গিয়ে প্লুরাল প্রোনাউন, সো আবার সেম ভার্ব হবে, দে স্টার্ট, তারা শুরু করে। তো আমি এখানে যে রুলটা লিখে রাখছিলাম যে ইংলিশে কিছু ওয়ার্ডস আছে যেগুলোর পরে জেরান্ড হয়, জেরান্ড মানে বারবার সাথে আইএনজি, খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে সবগুলো লিখি নাই। স্টপ, স্টার্ট, ফিনিশ, হেইট, এনজয়, মাইন্ড, কিপ, এগুলোর পরে আরেকটা ভার্ব আসলে সেটা আইএনজি হবে। রাইট ফর্ম ভার্বে তো অবশ্যই গ্যাপের পরে আরেকটা ভার্বই থাকবে, ঠিক আছে? যদি না আমাদের থাকে এটার সাথে অবশ্যই আইএনজি হবে। তাহলে দেখো স্টার্ট, তো এখানে দে স্টার্ট, এরপর আবার গ্যাপ, তাহলে স্টার্টের পরে ভার্বের সাথে আইএনজি। আনসার কী হবে আমাদের? থিঙ্কিং। কেন হইল এটা? স্টার্টের পরের ভার্ব সেটা আইএনজি যুক্ত ভার্ব হবে। সো এইটা আমরা একবার শিখলেই কিন্তু খুব সহজে আনসার করতে হবে, যে কোনো রাইট ফর্ম ভার্বে এটা কমন পড়বে। এরপর হচ্ছে আমি যেটা বলছিলাম, আমরা যখন যে রুল পাবো এইটা আমি মার্ক করে দেখাবো, সেটা হবে না, এটা আমরা পাইছি 3 নম্বর রুলটা। অফ হচ্ছে একটা প্রেপোজিশন। দেখো 1 নম্বর যে রুলটা আমি লিখে রাখছি, প্রেপোজিশন ভার্বের সাথে আইএনজি, মানে প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে গা, শুধু টুটা বাদে। টু হচ্ছে আমাদের ইনফিনিটিভ, হ্যাঁ, টু এর পরে ভার্বের মূল ফর্ম হয়। বাট কিছু টু আছে যেগুলো ফ্রেজ দিয়ে, এগুলো আমরা আরেকটা ভিডিওতে দেখে নেব। সো থিঙ্কিং অফ নার্স, এক নার্স আমরা জানি সেবিকা, ঠিক আছে, যেটা নাউন। আর ভার্ব হিসেবে নার্স হচ্ছে সার্ভ, সেবা করা। স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং, আবার ভার্বের সাথে কি আসবে গা? আইএনজি আসলো গা। পরপর 2টা ভার্বের সাথে আইএনজি আসছে, নার্সিং। কেন? কারণ এইটা প্রেপোজিশনের কারণে হয়েছে, আর তার আগেরটা হয়েছে মূলত স্টার্টের কারণে। তো এইগুলো কিন্তু রিপিটেডলি আমরা পাবো। এখন দেখো এখানে এন্ডের ঠিক পরেই গ্যাপ। তো আমি একটা জিনিস বলি, এন্ডের যদি দেখা যায় ঠিক আগে একটা ভার্ব আছে, আবার এন্ডের ঠিক পরে আরেকটা ভার্ব আছে, মূলত এটা সেম স্ট্রাকচারই হবে। সেম স্ট্রাকচার বলতে এন্ডের ঠিক আগের 2-1টা ব্যতিক্রম আছে, বাট এটা মোস্ট অফ দ্য কেসেস কাছে হবে, অনেক স্টুডেন্টের জন্য এটা হেল্প করবে। এন্ডের ঠিক আগের ভার্বের সাথে আইএনজি, সো এন্ডের ঠিক পরে ভার্বের সাথে কী হবে? আইএনজি হবে। তাহলে আনসার কি? ব্রিঙ্গিং। এখন ব্রিং আপ হচ্ছে এটা মূলত ফ্রেজাল ভার্ব, এটা অর্থ দ্বারা লালন পালন করা। অ্যান্ড ব্রিঙ্গিং আপ দ্যার চিলড্রেন, তাহলে কি হয়? দে স্টার্ট থিঙ্কিং অফ নার্সিং অ্যান্ড ব্রিঙ্গিং আপ দ্যার চিলড্রেন। তো সন্তান জন্ম হওয়ার সাথে সাথে প্যারেন্টসরা এই চিন্তাটা শুরু করে দেন। আবার দেখো সেম জিনিসটা এখানেও দিয়েছিল, এখানেও দিয়েছিল, সেম জিনিস। সো সাবজেক্ট যেহেতু আমাদের প্লুরাল নাউন, আমাদের ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, তো ব্র্যাকেটে যেটা হতে একটা মূল ফর্মে বা প্রেজেন্ট ফর্মে থাকে। দে রিমেইন সেফ আন্ডার দ্য কাস্টডি অফ দ্য প্যারেন্টস সিন্স বার্থ, জন্ম থেকে। তো এই রুলটা কিন্তু আবার আসছে। দেখো আমি যে রুলগুলো লিখে রাখছিলাম, বলছিলাম এগুলো খুবই ইম্পর্টেন্ট। মাইন্ড, সো মাইন্ড এখানে ভার্ব হিসেবে ইউজ হয়েছে, তো মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হবে। প্যারেন্টস নেভার মাইন্ড, টেক না হয় আমাদের কী হবে অ্যান্সার? টেকিং। কেন আইএনজি হলো? কারণ হচ্ছে মাইন্ড একটা ভার্ব, তারপরে ভার্বের সাথে আইএনজি। প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দ্যার অফস্প্রিং। আমরা অনেকে জানি না অফস্প্রিং মানে হচ্ছে সন্তান বা বংশধর, লিখে রাখতে পারো অফস্প্রিং, লিখে রাখো। এখানে আমরা নতুন কি শিখতেছি? প্র্যাকটিস করতে গিয়ে আমরা ব্রিং আপ একটা ফ্রেজাল ভার্ব শিখলাম, নো বাউন্ডস একটা ইডিয়ম শিখলাম। এখন অফস্প্রিং একটা আননোন ওয়ার্ড অনেকের জন্য হতে পারে। উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, আমাদের প্রয়োজন অনুযায়ী হলে আমরা এক্সট্রা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে পারবো, মডেল ভার্ব নিয়ে আসতে পারবো। যেমন আমাদের উচিত অর্থে আমরা শুড নিয়ে আসতে পারবো, পারা অর্থে ক্যান নিয়ে আসতে পারবো, সম্ভাব্য অর্থে আমরা মে মাইট নিয়ে আসতে পারবো। সো এখানে উই শুড আমাদের কখনো করা উচিত না, হ্যাঁ, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, মানে পিতামাতাকে কষ্ট দেওয়া বা তাদের সাথে বাজে বিহেভ করা কখনো আমাদের এটা উচিত না।
তো রাইট ফর্ম ভার্ব আমি একটা কথা বলি, স্টুডেন্টরা যদি রেগুলার রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করতে পারেন, এটা কিন্তু আমাদের রাইটিংটা ইমপ্রুভ হবে, কারণ এখানে ভার্বের ব্যবহারটা ঠিক হয়ে যাবে। আর রাইট ফর্ম ভার্বটা খুব একটা কঠিন না, যদি না আমরা টেন্সটা ভালো করে জানি, পার্সন, নাম্বার, আর বুঝতে পারি এটা কোন টেন্সে আছে, আর কিছু আমাদের বেসিক বা কমন রুল যদি জানা থাকে, সো রাইট ফর্ম ভার্বে খুব ভালো করা উচিত। তো রাইট ফর্ম ভার্ব প্র্যাকটিস করার সাথে অবশ্যই অর্থ বুঝে প্র্যাকটিস করতে হবে, কোন জিনিসটা কেন হচ্ছে আমরা যদি প্র্যাকটিসের সাথে যে জানি, সো একদিকে আমাদের শেখা হবে, মানে গ্রামারটাও জানা হবে। ওকে, বাই ফর নাও।